ঘটনাটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 11 বছর আগে। আমি তখন স্কুলে পড়ি। যথাসময়ে স্কুলে গরমের ছুটি হলো। পড়াশোনার তেমন চাপ ছিল না, তাই সিদ্ধান্ত নিলাম বোনের বাড়ি ঘুরতে যাব। আমার বোনের বাড়ি হলো যশোর জেলার কালিয়া থানার একটি গ্রামে। আমার বোনদের আম কাঁঠালের বিশাল এক বাগান আছে, 2-3টা মাছের ঘের আছে। আমি মাছ ধরতে খুব ভালোবাসতাম। আমার বোনের বাড়ি যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল এইসব। তো আমি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন আমার বোনের বাড়ি পৌঁছালাম। আমার সাথে আমার এক বন্ধু ছিল। একা গেলে বোরিং লাগবে, তাই ওকে রাজি করে আমার সাথে নিয়ে গিয়েছিলাম। পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার বোনের বাড়ি হলো গ্রামের শেষ প্রান্তের দিকে। বাড়িটার চারদিকে এক বড় বাগান দিয়ে ঘেরা। বাড়ির পাশ দিয়ে ইটের রাস্তা চলে গেছে। ইটের রাস্তার বাম পাশে হলো বোনের বাড়ি, আর ডান পাশের বাড়িটির একটু পিছে একটা পুকুর। এই বাড়ি থেকে একটু দূরত্ব রেখে আরো 3-4টা বাড়ি, তারপর বিশাল মাঠের মতো ফাঁকা জমি, যেখানে মূলত ধান লাগানো হয়। আর ফাঁকে ফাঁকে মাছের ঘের। মাঠের শেষ প্রান্তে একটি ছোট খাল আছে, এবং খালের অপর পাশে একটা গ্রাম এবং তার সংলগ্ন একটি শ্মশান। যেহেতু আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ওই দিন আমার বোনের বাড়ি থেকে আর বের হলাম না। সবার সাথে একটু গল্প গুজব করে সবার সাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আমি আমার বন্ধু সাকিব একই রুমে ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভেঙে গেল রাত আনুমানিক 12টার দিকে, সাকিবের ডাকে। ও টয়লেটে যাবে, তাই আমাকে দাঁড়াতে বলেছিল বাইরে। সাকিব একটু ভীরু স্বভাবের ছিল, আমি জানতাম, তাই আমি বের হলাম ওর সাথে বাইরে। চাঁদের আলোতে ভালোই দেখাচ্ছিল চারপাশটা। বাথরুমটা ছিল বাড়ির পেছনের ঘর থেকে 15 থেকে 20 হাত দূরে। বাড়ির পেছনে একটি সরু রাস্তা দিয়ে বাথরুমে যেতে হয়। সাকিব টর্চ দিয়ে বাথরুমে চলে গেল। আমি ইটের রাস্তায় এমন একটি জায়গায় অপেক্ষা করতে থাকলাম যেখান দিয়ে বাথরুমটা দেখা যায়। 2-3 মিনিট পর দেখি এক মাঝবয়সী মহিলা একটি বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে আসছে আমার দিকে। বাচ্চাটার বয়স খুব বেশি হলে 4-5 বছর হবে। চাঁদের আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম মহিলা খয়েরি একটি শাড়ি পরা, আর বাচ্চাটা ছিল খালি গায়ে। মহিলা এবং বাচ্চাটা একটু সময়ের মধ্যেই আমার কাছে এসে পড়ল, আর আমাকে সম্পূর্ণ ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমার সাথে প্যারানর্মাল কিছু হতে পারে এসব কিছু মাথায় ছিল না আমার। আমি অস্বাভাবিকভাবে মহিলাটিকে পেছন দিক থেকে ডাক দিয়ে বললাম, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন, আর কোথায় বা যাচ্ছেন? মহিলাটা বাচ্চাটার হাত ধরা ছিল, সে হাত ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ঠিক ওই মুহূর্তে মহিলা কিছু বলার আগেই আমি শুনলাম পুকুরে ঝুপ করে একটি শব্দ হলো। পাশে তাকিয়ে দেখি বাচ্চাটি নেই। মহিলা চিৎকার দিয়ে উঠলো, আর আমার বুঝতে বাকি রইল না যে বাচ্চাটি পানিতে পড়ে গেছে। গরমকাল হলেও পুকুরে বেশ পানি ছিল। পুকুর পাড়ে এসে দেখি বাচ্চাটির হাত দেখা যাচ্ছে পানির মধ্যে, আর আমি তখন কিছু না ভেবে বাচ্চাটিকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দিলাম। পুকুরে ঝাঁপ দেওয়ার পরে বাচ্চাটার হাত অদৃশ্য হয়ে গেল। পুকুরের পানিতে ডুব দিলাম বাচ্চাটাকে খোঁজার জন্য। হঠাৎ আমি অনুভব করলাম কে যেন আমার পা ধরে নিচের দিকে টানছে। আমি এবার ভীষণ ভয় পেলাম। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। আমি অনেক কষ্টে পা সরিয়ে যখন পানির উপরে মাথা উঠালাম, তখন দেখলাম ওই মহিলা আমার দিকে তাকিয়ে এক ভয়াবহ পৈশাচিক হাসি হাসছে, আর হাসির সাথে সাথে তার মুখটি বিকৃত হয়ে যাচ্ছে। তার চোখে কোনো মনি নেই, আর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। ওই অশরীর তখন হাত দুটো আকাশের দিকে করে মাটি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে লাগলো। এসব দেখে আমি জ্ঞান শূন্য হয়ে পড়লাম। চিৎকার দিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। এই ছিল ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন উর্মিলা আক্তার আপু।
ঘটনাটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনা 1। তিনি লিখেছেন, আমি প্রথম যেদিন আমার এক মালয়েশিয়ান বান্ধবী থেকে শুনতে পাই অ্যাম্বার কোর্ট নামের একটি বিল্ডিং রয়েছে যেখানে কম খরচে ফরেনাররা থাকতে পারে। আমি স্টুডেন্ট ছিলাম, কোনো জব করতাম না। বাবা যেই টাকা পাঠাতো সেই টাকায় থাকা খাওয়া পড়াশোনা অনেক ব্যয়বহুল আমার জন্য। তাই তার কথা মতোই 1 ঘন্টা জার্নি করে আমি হাইল্যান্ড পৌঁছাই। প্রথম দেখায় আমি দেখেই হরর মুভির কোনো সেট মনে করি। পরে ভালো করে পরখ করতেই আমার আত্মার পানি শুকিয়ে যায়। কারণ এখানে আমি কি করে থাকবো? এখানে আদৌ কেউ থাকে বলে আমার মনে হয় না। বিশেষ করে বিল্ডিং এর সামনে পরিত্যক্ত প্রায় 10 থেকে 15টি গাড়ি দেখে আমি উল্টো পথে বাড়ি ফিরে যাব বলে মনে করি। পরে আবার খরচের কথা চিন্তা করে বাড়ির ভেতরে যাওয়ার চিন্তা করি। তখনই পেছন থেকে কেউ একজন, সিয়াপা ওয়েক, সিয়াপা ইয়াং আন্ডাকারি, যার অর্থ ছিল, কে আপনি, কাকে খুঁজছেন? তখন তাকে আমি জানাই আমি কে, কেন এসেছি। তখন সে জানায় সে এখানকার ওয়াচম্যান। সে আমাকে 4র্থ তলায় গিয়ে রিসিপশনে কথা বলতে বলে। আমি তাকে বললাম আমাকে আপনি ভেতরে নিয়ে চলুন। সে আমার সাথে সাথে ভেতরে যাচ্ছে। ঢুকছি আর ভয় পাচ্ছি, সব ধ্বজা ভাঙ্গা অবস্থা। লিফটের কাছে আসতেই তিনি লিফট দেখে বললেন, লিফট নষ্ট, লিফট কাজ করছে না, ভেতরের সিঁড়ি বেয়ে 4 তলায় চলে যান, আমার পাহারা দিতে হবে। খুব অদ্ভুত লাগছে, কোনো ভুতুড়ে কিছু আবার হবে না তো আমার সাথে? আমি পার্কিং লনের সিঁড়িটা দেখে সেদিকে এগোই, অথচ আমার পেছনেই সিঁড়ি ছিল, যা বের হওয়ার সময় আমি খেয়াল করি। সিঁড়ি বেয়ে উপরে উঠছি। 2য় ফ্লোরেও কার পার্কিং, অনেকগুলো পরিত্যক্ত গাড়ি, জং পড়ে ভেঙে চুরে খুব বাজে অবস্থায় পড়ে আছে। কোনো অপসারণের বালায়ও এখানে নেই। উঠতে উঠতে ঠিক কয় তলায় এসেছি খেয়াল নেই। এবার দেখি এক সাইডের রেলিং ভেঙে পড়ে আছে, আর তার খানিক উপরে ম্যাট্রেস দিয়ে রাস্তা ব্লক করা। আমি অত না ভেবে উপরে উঠে যাই। উঠে দেখি 7ম তলা লেখা দেয়ালে। এত দুর্গন্ধ এই সিঁড়িতে বলার মতো না, ইউরিনের দুর্গন্ধে ভরপুর। আমি আবার গুনে গুনে নেমে আসি 4র্থ তলায়। কিছুটা হাঁটতেই দেখলাম খুব নিরিবিলি শরীর হিম করা জায়গা। যেহেতু দারোয়ান 4র্থ তলায় বলেছে, সেজন্য আমি আরো ভেতরে ঢোকার চিন্তা করে আগাই। কিছু দূর এগোতে একটা সাদা দরজা দেখি। দরজার কাছে গিয়ে দাঁড়াতে ওই পাশে মানুষের কথাবার্তা শুনতে পাই। আমি গেট ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে পুরো অবাক। এটা একটা মিনি শপিং মল, একটা ছোট সুপার শপও আছে। হেয়ার ড্রেসার, লেডিস পার্লার, লন্ড্রি, ফোন সার্ভিসিং শপ, মোটামুটি ক্রেতার সমাগমও আছে। আমি একজনের হেল্প নিয়ে রিসিপশনের লোকেশন জানতে চাইলে সে আমাকে নিয়ে যায় ওখানে। একজন মহিলাকে আমি ওখানে দেখতে পাই এবং তাকে থাকার কথা জিজ্ঞেস করতেই সে আমাকে জিজ্ঞেস করলো হোটেলে থাকবেন নাকি রেন্টে থাকবেন। তখন তাকে আমি জিজ্ঞেস করি এখানে হোটেলও আছে নাকি। তিনি আমাকে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলেন। তাকে আমি রেন্টে থাকবো বলে জানাই। তিনি আমাকে 21 তলা বাদে যে কোনো ফ্লোরে থাকতে পারবো বলে জানায়। আমি অত উপরে থাকবো না বলি তাকে, কারণ লিফট খারাপ থাকে এখানে, আমি প্রথমেই দেখেছি। তিনি আমাকে বললেন 10 তলার রুম খালি আছে, আমাকে সাথে নিয়ে উপরে আসেন অপর পাশের লিফট দিয়ে। সে আমাকে 2টি রুম দেখায়, একটি 200 রিঙ্গিত আর একটি 120 রিঙ্গিত। 200 রিঙ্গিতেরটা যথেষ্ট ভালো 120 রিঙ্গিতের থেকে। ওটা অনেক বাজে অবস্থা, তার উপর নিজের পরিষ্কার করা লাগবে। তাই আমি 200 রিঙ্গিত মাসিক চুক্তিতে রুমটা নেই, যা বাংলাদেশি টাকায় 4146 টাকা হয়। আমি পেমেন্ট ক্লিয়ার করতে তিনি আমাকে জানান সব বিল এর অন্তর্ভুক্ত। শুনে আমি অনেক খুশি হয়ে যাই।
সবকিছু ক্লিয়ার করে আমি 3 দিন পর উঠবো জানিয়ে যাই। 3 দিন পর যখন নতুন রুমে উঠলাম, সব গুছিয়ে উঠতে সারাদিন শেষ হয়ে যায়। সেই রাতে ঘুমিয়ে যাই আমি, আর কোনো সমস্যা হয়নি সেদিন। দ্বিতীয় দিন শুরু হয় মাগরিবের পর থেকে অদ্ভুত এক সমস্যা। কেউ একজন 10 থেকে 15 মিনিট পর পর এসে আমার রুমের গেটে নক করে যায়। গেট খুলে কাউকে পাইনি। সারা রাত এই সমস্যা হয়েছে। বলে রাখা ভালো, মালয়েশিয়াতে এই ধরনের সমস্যা প্রচুর হয়। অনেক বাড়ি ফাঁকা পড়ে থাকে এ সকল অদৃশ্য শক্তির জন্য। আর আমি আগেও এমন কয়েকটা বাসায় থেকেছি সমস্যা সহ, তাই সাহস অনেকটা বেড়ে গিয়েছে আমার ভেতর। কোনো মতে সেই রাত পার করি। পরদিন সকালে ক্লাস আছে, তাই উঠে ফ্রেশ হয়ে একটু আগেই বের হই। রুম লক করার পর খেয়াল করলাম করিডোরের হালকা কালো বাচ্চার পায়ের ছাপ সোজা গিয়ে একটি রুমে ঢুকে গিয়েছে। এটা অস্বাভাবিক কিছু আমি বুঝতে পারি, তাই আর হরর ফিল্মের মতো যাচাই করতে যাইনি এটা আসলে কি। ক্লাস শেষে সন্ধ্যার পর বাসায় ফিরতেই ওই ছাপ গায়েব, কিন্তু অন্য একটা বড় মেয়ে মানুষের মতো চিকন পায়ের ছাপ দেখতে পেলাম। লিফট থেকে এসে আমার রুমে ঢুকেছে। কিছুটা ভয় পাই ব্যাপারটা নিয়ে। আল্লাহর নাম নিয়ে গেট খুলে রুমে গিয়ে গেট লাগিয়ে দেই, এবং লাইট জ্বালাতেই আমার চোখ ছানা বড়া। ওই ছাপ রুমে এসে জানালা খুলে বাইরে চলে গিয়েছে। কোন মুসিবতে পড়লাম আমি! এই ভেবে ওই রাতে দুশ্চিন্তায় আর কিছু খাইনি। আসলে ঘটনাটি অনেক ভয়ঙ্কর ছিল, এবং যারা এই ঘটনাটি শুনছেন তারা অবশ্যই ঘটনাটি এনজয় করেছেন। এবং আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে, আমাদের ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।